আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত 2। রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে 2 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় রাত 1টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো জামাতের আমির বললেন, জাতীয় স্বার্থের জায়গা থেকে সরকারি এবং বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমাদের সীমান্তে কিছু সমস্যা রয়েছে, আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে তারা রয়েছে, দেশবাসী আছেন, আমরাও আছি। আমরা পুরোপুরি ভারতের এই সন্ত্রাসীবাদ কার্যক্রমকে থামাতে চাই। এদিকে প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া এবং চীন সফর শেষে ঢাকায় অবতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল দেশের সরকার প্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো, কুলাউড়ায় নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, সীমান্তে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিচয় বাংলাদেশি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে সীমান্তে যাদের হত্যা করা হয়েছে তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তাদের পরিচয় তারা বাংলাদেশি, আর বাংলাদেশি হিসেবেই তারা বারবার হত্যার শিকার হচ্ছে। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ জানাবো, জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে মার্কিন হামলা। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের অভিযোগ তোলার পর এই হামলা চালানো হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুলাউড়ায় নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, সীমান্তে যাদের হত্যা করা হয় তাদের পরিচয় বাংলাদেশি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমাদের সীমান্ত এলাকায় যে কয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পর্যন্ত, এই হত্যাকাণ্ডের প্রতিটি কাজে আসলে যাদেরকে বাংলাদেশি হিসেবে হত্যা করছে ভারতীয়রা, তাদের বেশিরভাগের পরিচয় হচ্ছে তারা সবাই বাংলাদেশি। কিন্তু দুঃখজনক হলেও ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনী তারা একটিবারও বোঝার চেষ্টা করে না যে কখনো বিদেশি অর্থাৎ তাদের হিন্দুত্ববাদীদেরকে কখনোই বাংলাদেশিরা হত্যা করে না। প্রতিবার তারা মূলত এমন কিছু কার্যক্রম চালিয়ে থাকে যেগুলো আসলে খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি আরো জানিয়েছেন যে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা শুধুমাত্র বেছে বেছে বাংলাদেশিদেরকে হত্যা করছে। এ ধরনের কার্যক্রম আসলে কখনোই মেনে নেওয়া যায় না। ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গ্রুপ তারা মূলত বাংলাদেশটাকে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য এমন কিছু করতে চাইছেন। নতুন করে সমস্যাগুলোকে আরো খারাপের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আরো বলা হয়েছে, এই ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বিশ্ব জুড়ে বর্তমান যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি ভারতের হিন্দুত্ববাদীদের কারণে বাংলাদেশের সীমানাগুলো এখন অরক্ষিত হয়ে পড়েছে। এই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির বললেন যে দেশের স্বার্থে প্রতিটি রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বিএনপি জামাত নয়, এনসিপি শুধু নয়,
প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, যদি দেশের সাথে একযোগে কাজ করতে না পারি তাহলে দেশটাকে ভারতীয় তাবেদার রাষ্ট্রে পরিণত করে ফেলবে। তাই বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে খুবই গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত ভাবে এগিয়ে নিয়ে আসতে হবে। এটি যদি করতে না পারি ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরও শেষ করে দিবে এই সন্ত্রাসবাদী হিন্দুত্ববাদীরা। তারা মূলত বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে তারা যে ষড়যন্ত্র শুরু করেছে তাদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে দেশটা আমাদের, সুতরাং এই দেশ নিয়ে আমাদেরকেই ভাবতে হবে। যদি ভারতের মদতপুষ্টরা তারা দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার কথাই ভাবত তাহলে তারা সীমানা দিয়ে এইভাবে পুশিনের ঘটনাগুলো ঘটাতো না। যদি তারা এটা করতে শুরু করে তাহলে এতে বাংলাদেশ ভবিষ্যতে ধ্বংসের দিকে চলে যাবে। তাই এখনই সময়, এখনই এই সব কিছু সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানান তিনি। রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত 2। রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে 2 জন নিহত হয়েছে। রাত 1টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে আল বারাকা টাওয়ারের 12 তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং 11 ও 13 তলায়, এতে ভবনের অনেক বাসিন্দা আটকে পড়ে। নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানিয়েছে যে ভবনটি আবাসিক হলেও যে তলায় আগুন লাগে সেখানে আইনজীবীদের চেম্বার ছিল। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তারা মারা গেছে বলে নিশ্চিত করেছে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইবুদ্দিন। ফায়ার সার্ভিস জানিয়েছে যে ভবনটি অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন যে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। রাজধানীতে একজন নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ আজিজ সুপার মার্কেট ভবনের একটি ভাড়া বাসা থেকে ফারা ফেরদৌস বয়স 32 নামের একজন নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আজ 14 তলার 8/1 নম্বর কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দারা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের বোন নুজুলা ফেরদৌসের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে খাটের উপর বসা অবস্থায় টেবিলের উপর মাথা রাখা অবস্থায় ফারা ফেরদৌসের লাশ উদ্ধার করে। পরে সুরতহালের প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহবাগ থানার এসআই একরামুল হক জানান, নিহত ফারা ফেরদৌস দীর্ঘদিন ধরে আজিজ সুপার মার্কেট ভবনের ওই কক্ষে একাই ভাড়া থাকতেন। তিনি পিজি হাসপাতালে কার্ডিওভাস্কুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কোর্স করছিলেন। এছাড়াও 39তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী 23 জুন ফারা ফেরদৌসের সঙ্গে তার বোনের সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। ফারা ফেরদৌস খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুর রশিদের মেয়ে। পুলিশ জানায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পরে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফেরত এসেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল দেশের সরকার প্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর। এই সফরে তারেক রহমান তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন অতীতে। তিনি কিন্তু আর একটিও বিদেশ সফর করেননি সরকারি ক্ষমতায় আসার পর। এই প্রথম তিনি সরকারি ক্ষমতায় আসার পর তিনি বিদেশে সফর করলেন। বর্তমান তার সফরের বিষয়টি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তারেক রহমান তিনি বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক সুন্দরভাবে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তারেক রহমান কতটা এগিয়ে যেতে পারেন, সেই সব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এবং বর্তমান তারেক রহমান যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আছেন সেটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। তারেক রহমান ক্ষমতা
আসার পর তিনি দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেও তিনি পুরোপুরি ব্যর্থ হচ্ছেন, কারণ তিনি আসলে এই মুহূর্তে বাংলাদেশকে যে আঙ্গিকে তিনি দেখেন সেটা আসলে আর আগের দিন নেই। অতীতে বাংলাদেশে খাল খনন অনেক শেখ হাসিনা করেছে, তিনি সেসব প্রজেক্টগুলো করার ক্ষেত্রে দেশের জনগণের কোটি কোটি টাকা খরচ করছেন। তবে আদতে বাংলাদেশ উপকৃত হয়েছে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। এবছর ফসলে এমনিতে কোনো দাম নেই, পেঁয়াজের দাম না থাকায় কৃষকেরা চরমভাবে হতাশার মধ্যে পড়েছে। বিগত প্রায় ২০ বছর ধরে এত কম দামে বাংলাদেশে কেউ পেঁয়াজ বিক্রি করেনি, সুতরাং সেই ব্যাপারটি এবারও সামনে আসতে শুরু করেছে। তাই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি হতাশার মধ্যে রয়েছে যে এবার কি হতে চলেছে। আদতে বিষয় কি দেশের জন্য ভালো কিছু হচ্ছে, নাকি তারেক রহমানের গাফিলতিতে বাংলাদেশ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে সেটি আপনারাই বুঝতে পারছেন।